আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যে গত আগস্ট মাসের বন্যায় জনগণ দুর্গতদের এবং সরকারের কাছে যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তা উল্লেখযোগ্য উদাহরণ হয়ে থাকবে। বিজ্ঞান ও প্রযুক্তি পরিবেশ মন্ত্রী অনিমেষ দেববর্মা জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বাঁশ ও বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর উপর গুরুত্ব আরোপ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃত্রিম বুদ্ধিমত্তা এই শতাব্দীতে মানবতার কোড প্রণয়ন করছে বলে উল্লেখ করেন। 38তম জাতীয় গেমসে এ পর্যন্ত 54টি স্বর্ণপদক নিয়ে সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড তালিকার শীর্ষে রয়েছে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যে গত বছরের আগস্ট মাসের বন্যায় জনগণ দুর্গতদের এবং সরকারের পাশে যেভাবে দাঁড়িয়েছেন তা উল্লেখযোগ্য উদাহরণ হয়ে থাকবে। আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের সাহায্যে এবং অভয় মিশনের উদ্যোগে বন্যা ত্রাণ ব্যবস্থাপনা অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি কথা বলেন। তিনি বলেন, এই বন্যায় সরকারের 15,000 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। এই বন্যা পরিস্থিতি মোকাবেলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের পাশাপাশি রাজ্য বাজেট থেকেও 564 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী অভয় মিশন এবং এমরি কেয়ারস ইন্ডিয়া ফাউন্ডেশনের বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক এবং সমাহর্তা ডক্টর বিশাল কুমার, ত্রিপুরা অভয় মিশনের সম্পাদক সুস্মিতা দে। বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বাঁশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তার জন্য আরও বেশি করে বাঁশ ও বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর উপর তিনি গুরুত্ব আরোপ করেন। আজ আগরতলায় জলবায়ু পরিবর্তন প্রশমিত করতে বাঁশের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভার উদ্বোধন করে তিনি আরও বলেন, জলবায়ু ভারসাম্য রক্ষায় কী পদক্ষেপ নেওয়া উচিত তার জন্য সরকার কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ সকল অংশের মানুষকে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, শুধু গাছ লাগালেই চলবে না, তাকে সুস্থভাবে বাঁচিয়েও রাখতে হবে। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের সচিব ডক্টর কে শশী কুমার। খাদ্য পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, চলতি মরশুমে গত 19 ডিসেম্বর থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্য সরকার 19টি মহকুমায় কৃষকদের কাছ থেকে স্বসহায়ক মূল্যে 17,497.109 মেট্রিক টন ধান ক্রয় করেছে। এর জন্য ব্যয় ধরা হয়েছে 40,25,00,000 টাকা। এর মধ্যে 35,62,00,000 টাকা 8,922 জন কৃষকের অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হয়েছে। বাকি টাকা আগামী কয়েকদিনের মধ্যেই তাদের অ্যাকাউন্টে প্রদান করা হবে। সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে জনসচেতনতা বৃদ্ধি ও জনশিক্ষার প্রসারে আকাশবাণী আগরতলা এক ধারাবাহিক সেমিনারের আয়োজন করেছে। এই উদ্যোগের সর্বশেষ পর্বে আজ আগরতলার মহিলা মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হয় নারী ক্ষমতায়ন বিষয়ক সচেতনতা কর্মসূচি। অনুষ্ঠানে স্বাগত ভাষণে আকাশবাণী আগরতলার ভারপ্রাপ্ত কেন্দ্র অধিকর্তা ভি দীনেশ কুমার আকাশবাণীর জনসেবামূলক ভূমিকার উপর আলোকপাত করেন। তিনি বলেন, সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সচেতনতা বৃদ্ধি করা আকাশবাণীর অন্যতম দায়িত্ব। অধ্যক্ষ ডক্টর সর্বরীনাথ এবং শিক্ষক পরিষদের সম্পাদক ডক্টর নিবেদিতা ধর কলেজে এমন সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করার জন্য আকাশবাণী আগরতলাকে ধন্যবাদ জানান। কর্মসূচিতে ত্রিপুরা মহিলা কমিশনের আইন আধিকারিক দেবস্মিতা চক্রবর্তী নারীর ক্ষমতায়ন সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকগুলি তুলে ধরেন। অনুষ্ঠানে নারী বিষয়ক বিভিন্ন সমস্যা ও তাদের সাফল্যকে কেন্দ্র করে তাৎক্ষণিক বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতারও আয়োজন ছিল। ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং আজ নরসিংগড়ে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমিতে মধ্যস্থতাকারী প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন। তিনি বলেন, আদালতে যেসব মামলা হয় তার 60 থেকে 65% মধ্যস্থতাকারীর মাধ্যমে নিষ্পত্তি সম্ভব। মধ্যস্থতাকারীর প্রশিক্ষণ নেওয়ার জন্য আইনি ডিগ্রি থাকার দরকার নেই। তিনি বলেন, ত্রিপুরায় উপজাতি সম্প্রদায় নিজেদের কাস্টমারি ল অনুযায়ী তাদের বিবাদ নিষ্পত্তি করছেন। অনুষ্ঠানে বিচারপতি অরিন্দম লোধ বলেন, মধ্যস্থতাকারীর মাধ্যমে মামলায় উভয় পক্ষের জয় হয়। সমাজে শান্তি বজায় রাখতে মধ্যস্থতাকারীরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিচারপতি অমরনাথ গৌর বলেন, মধ্যস্থতাকারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা হয়। স্বাগত ভাষণ দেন রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী দত্ত পুরকায়স্থ, বিচারপতি বিশ্বজিৎ পালিক প্রমুখ। 5 দিনের প্রশিক্ষণে সমাজের বিভিন্ন অংশের 21 জন মহিলা অংশ নিয়েছেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। তাছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্যারিসে অনুষ্ঠিত এআই অ্যাকশন সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃত্রিম বুদ্ধিমত্তার রূপান্তরমূলক প্রভাব তুলে ধরেন এবং একে এই শতাব্দীতে মানবতার জন্য কোড প্রণয়ন করছে বলে একটি সংজ্ঞায়িত শক্তি হিসেবে অভিহিত করে। AI is already reshaping our polity, our economy, our security, and even our society. AI is writing the code for humanity. AI is writing the code for humanity
in this century. ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে শীর্ষ সম্মেলনে সহসভাপতিত্ব করে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা অতীতের যে কোনো প্রযুক্তিগত মাইলফলকের মতো নয়, এই ক্ষেত্রে শাসন ব্যবস্থার জন্য একটি বিশ্বব্যাপী দায়িত্বশীল এবং অন্তর্ভুক্তিমূলক পদ্ধতির প্রয়োজন। শ্রী মোদী স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং কৃষিতে বিপ্লব এনে লক্ষ লক্ষ মানুষের জীবন উন্নত করার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনার উপর জোর দিয়ে বলেন যে এটি সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যমাত্রার দিকে দ্রুত এবং আরও কার্যকর অগ্রগতি সাধন করে। তিনি বৈশ্বিক দক্ষিণে এআই এর সুবিধা নিশ্চিত করার উপর জোর দেন। এআই গ্রহণে ভারতের নেতৃত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে বলেন, এটি প্রশাসনের আধুনিকীকরণ করেছে এবং ন্যূনতম খরচে 1.4 বিলিয়ন মানুষের জীবনকে রূপান্তরিত করেছে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে যন্ত্র নয়, মানুষের হাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যতের চাবিকাঠি। তিনি সমষ্টিগত কল্যাণের জন্য বিশ্ব নেতাদের প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নকে দায়িত্বশীলভাবে রূপ দেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত 10ম অবস্থান থেকে গত এক দশকে বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী আজ সকালে দ্বারকায় যশোভূমিতে ভারত শক্তি সপ্তাহ 2025-এর ভার্চুয়ালভাবে উদ্বোধন করে কথা বলেন। তিনি বলেন যে ভারতের সৌরশক্তি উৎপাদন ক্ষমতা গত 10 বছরে 32 গুণ বেড়েছে এবং ভারত বিশ্বের 3য় বৃহত্তম সৌরশক্তি উৎপাদনকারী দেশ হয়ে উঠেছে। তিনি উল্লেখ করেছেন যে ভারতের অজীবাশ্ম জ্বালানি শক্তির ক্ষমতা 3 গুণ বেড়েছে এবং প্যারিস চুক্তির লক্ষ্য অর্জনে ভারতই প্রথম G20 দেশ। ইথানল মিশ্রণ সম্পর্কে তিনি বলেন, দেশ বর্তমানে 19% ইথানল মিশ্রিত করছে, যা বৈদেশিক মুদ্রা বাঁচাতে সাহায্য করেছে, কৃষকদের জন্য যথেষ্ট রাজস্ব তৈরি করেছে এবং কার্বন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে। প্রধানমন্ত্রী বলেন যে ভারত 2025 সালের অক্টোবরের আগে 20% ইথানল মিশ্রণের লক্ষ্য অর্জনের পথে রয়েছে। साल 2030 तक हम 500 गीगावाट रिन्यूएबल एनर्जी कैपेसिटी ऐड करना चाहते हैं। साल 2030 तक भारतीय रेलवे ने नेट जीरो कार्बन एमिशन का टारगेट रखा है। साल 2030 तक हम हर साल 5 मिलियन मैट्रिक टन ग्रीन हाइड्रोजन कर सके, ये हमारा लक्ष्य है। প্রধানমন্ত্রী বলেন যে মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অধীনে ভারত স্থানীয় সরবরাহ শৃঙ্খল এবং উৎপাদনকে শক্তিশালী করার দিকে মনোনিবেশ করছে। তিনি বলেন, আগামী 2 দশক উন্নত ভারতের জন্য গুরুত্বপূর্ণ এবং আগামী 5 বছরে দেশ অনেক বড় মাইলফলক অতিক্রম করবে। এবারে মহাকুম্ভের খবর। আগামীকাল মাঘী পূর্ণিমা স্নানের আগে প্রয়াগরাজ মহাকুম্ভের প্রস্তুতি পুরোদমে চলছে। এই স্নানের মাহাত্ম্য হল কল্পবাস পালনের বিশেষ আচারের সমাপ্তিতে স্নান করা হয়। এই সময়কালে কল্পবাসীরা সঙ্গমের ঘাটের কাছে অস্থায়ী বাসস্থানে থাকেন। এ বছর মহাকুম্ভে 10 লক্ষেরও বেশি মানুষ কল্পবাস করছেন। ভক্তদের প্রয়োজনীয় পরিষেবা প্রদানের জন্য এবং কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার জন্য উত্তরপ্রদেশ সরকার বিশেষ ব্যবস্থা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরীক্ষা যোদ্ধাদের কাছ থেকে সবচেয়ে বেশি আগ্রহ ব্যক্ত হয়েছে মানসিক স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে। এজন্য চলতি বছর পরীক্ষা পে চর্চার এক বিশেষ পর্ব আগামীকাল প্রচারিত হতে যাচ্ছে। এই বিষয়ে প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে উল্লেখ করেন যে এই পর্বে কথা বলার জন্য আন্তরিক আগ্রহ নিয়ে অংশগ্রহণ করছেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গতকাল আমবাসার বেদবাগানে পুলিশ একটি লরি থেকে 28 কোটি টাকা মূল্যের 9,24,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এবং 2 জনকে গ্রেপ্তার করা হয়। নেশাবিরোধী অভিযানে সাফল্যের জন্য ডিআইজি মঞ্চা কিপ্পার ধলাই জেলা পুলিশকে অভিনন্দন জানিয়েছেন। তিনি আজ আমবাসা থানায় যান এবং সাংবাদিকদের জানান, আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। খেলার খবর। উত্তরাখণ্ডে অনুষ্ঠিত 38তম জাতীয় গেমসে এ পর্যন্ত মোট 359টি স্বর্ণপদকের ফয়সালা হয়েছে। এর মধ্যে 54টি স্বর্ণপদক নিয়ে সার্ভিস স্পোর্টস কন্ট্রোল বোর্ড তালিকার শীর্ষে রয়েছে। 39টি স্বর্ণপদক নিয়ে মহারাষ্ট্র দ্বিতীয় স্থানে এবং 33টি স্বর্ণপদক নিয়ে কর্ণাটক তৃতীয় স্থানে রয়েছে। টেবিল টেনিসের পুরুষ ও মহিলা উভয় বিভাগে দলগত লড়াইয়ে পশ্চিমবঙ্গ স্বর্ণপদক পেয়েছে। ফাইনালে পুরুষ বিভাগে পশ্চিমবঙ্গ 3-0 গেমে এবং মহিলা বিভাগে 3-1 গেমে মহারাষ্ট্রকে হারিয়ে দেয়। অ্যাথলেটিক্সের পোল ভল্টে মধ্যপ্রদেশের দেবকুমার মিনা নতুন জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণপদক ছিনিয়ে নেন। মহিলাদের হ্যামার থ্রোতেও নতুন জাতীয় রেকর্ড হয়। উত্তরপ্রদেশের অনুষ্কা যাদব এই রেকর্ডটি গড়েন। আবহাওয়া। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সকালে কিছু কিছু জায়গায় হালকা কুয়াশা পড়বে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 17.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে 14.5 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যে গত আগস্ট মাসের বন্যায় জনগণ দুর্গত এবং সরকারের পাশে যেভাবে দাঁড়িয়েছেন তা উল্লেখযোগ্য উদাহরণ হয়ে থাকবে। বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ মন্ত্রী অনিমেষ দেববর্মা জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বাঁশ ও বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর উপর গুরুত্ব আরোপ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃত্রিম বুদ্ধিমত্তায় শতাব্দীতে মানবতার কোড প্রণয়ন করছে বলে উল্লেখ করেছেন। 38তম জাতীয় গেমসে এ পর্যন্ত 54টি স্বর্ণপদক নিয়ে সার্ভিস স্পোর্টস কন্ট্রোল বোর্ড তালিকার শীর্ষে রয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।